ধান উৎপাদনের জন্য যে ধরনের উপকরণ বা সামগ্রী লাগে সেগুলোর দামও বেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে চালের মূল্য মানে আরো বরং কমেছে। প্রাইম মিনিস্টার হিসেবে তার প্রথম সফরটা মালয়েশিয়া এবং তারপরে ওখান থেকে উনি চায়না যাবেন। সারা দেশেই যে এই নির্যাতনের ঘটনা ঘটে, এর বেশিরভাগই ঘটনার আসলে মামলা হয় না। বাংলাদেশে যেটা হচ্ছে যে এইটা আসলে আর এই ব্যান্টারের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন সংঘাতের রূপ নিতে যাচ্ছে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। প্রায় শুনি চালের দাম বাড়ছে, এই চালের দাম বাড়ছে, সেই চালের দাম বাড়ছে, কিন্তু কৃষকরা সারা বছর যে ধান চাষ করে এই ধানের দাম খুব একটা বাড়তে দেখা যায় না। তো এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রতিবেদক রূপাইয়া শ্রেষ্ঠা। রূপাইয়া, আমরা আসলে দেখি যে ধানের দাম খুব একটা বাড়ে না, কিন্তু চালের দাম বাড়তেই থাকে। কি কি পেলেন? মূলত দেখা যাচ্ছে যে আগের তুলনায় এখন ধান উৎপাদনের জন্য যে ধরনের উপকরণ বা সামগ্রী লাগে সেগুলোর দামও বেড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে চালের মূল্য মানে আরো বরং কমেছে। সরকার বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তার আগে তারা একটা মানে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করবে এবং কৃষকদের মানে ধানের দাম বাড়াবে, এই ধরনের একটা বিষয় তাদের প্রস্তাবনায় থাকলেও হ্যাঁ, বরং কিন্তু এবার দেখা গেছে যে সেটা তো হয়নি, বরং একটা নির্দিষ্ট পরিমাণের টাকা 36 টাকার মতো একটা ঠিক করে দিয়েছে যে এর বেশি বাড়ানো যাবে না। এটা একটা বিষয়। পাশাপাশি হলো যে গত মে মাসের তুলনায় আসলে যে মানে মূল্যস্ফীতি বেড়েছে, প্রায় 9.46% বেড়ে গেছে মূল্যস্ফীতি, কিন্তু সেই জায়গায় ধানের কোনো মানে ধান বলতে চালের মানে ধানের কোনো দাম বাড়ছে না, তুলনামূলক আরও মানে দেখা যাচ্ছে যে ওরা কমেছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে মানে কৃষকদের মনে ক্ষোভ। আর দেখা যাচ্ছে যে বিশেষ করে নওগাঁ জেলার কথা বিশেষভাবে উল্লেখ করতে হচ্ছে, কারণ ওখানে সবচেয়ে বেশি ধান, এক হলো আম আর হলো ধান। আমের পরেই ধান তাদের মানে সর্বোচ্চ উৎপাদন করেছে আর কি। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ কৃষকেরই বেশ অসন্তুষ্ট। স্বর্ণা, জিরাশাইল, আউশ ধানের মতো ধানগুলোতে তারা যে পরিমাণ শ্রম এবং যে পরিমাণ অর্থ আসলে তারা খরচ করেছে সেটাই তারা উঠাতে পারছে না, যেটা নিয়ে আসলে কৃষকদের মনে অসন্তোষ। এবং অনেক কৃষক এখন চিন্তা ভাবনা করছে, তাদের কথোপকথনে বোঝা গেছে মানে তাদের মন্তব্যে, সেটা হলো যে তারা আসলে ধানে যেহেতু তাদের লোকসান হচ্ছে সেহেতু তারা এটাকে শিফট করতে চাচ্ছে, এই ধরনের মানে ধান উৎপাদনের জায়গায় অন্য কিছু উৎপাদন করার কথা চিন্তা ভাবনা করছে। এটা যদি হয় তাহলে একটা তীব্র সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, এরকম একটা বিষয় আসলে আমি আসলে প্রতিবেদন স্পষ্ট হয়েছে আর কি। মানে ধরেন যে সরকার প্রতি বছরই মানে সরকারি খাদ্য গুদামের জন্য ধান কিনে থাকে, আবার চালও কিনে, কিন্তু ধানের দামটা বাড়ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে যেসব ইনপুট লাগে, ধরেন সার, সেচ, এইসব দাম তো বেড়েছে। ধরেন সেচের জন্য তো বিদ্যুতের দাম বেড়ে গেছে, জি, ডিজেলের দাম বেড়ে গেছে, জি, সারের দামও বেড়েছে। এবং সরকার যে পরিমাণ ভর্তুকি দেয় তাতেও আসলে মানে সেই পরিমাণ ভর্তুকিতে আসলে মানে সেটাও আসলে কৃষকের জন্য পোষাচ্ছে না। তো সবকিছুর মূল্য বাড়লেও আসলে দেখা যাচ্ছে যে কৃষকের উৎপাদনও বাড়ছে কিন্তু তারা তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না, এবং এটা নিয়েই মূলত আসলে এই মূল প্রতিবেদনটি আসলে। তো এতে কৃষকরা তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। জি, আগ্রহ হারিয়ে ফেলছে, এবং এরকম যদি চলতে থাকে আসলে আগামীতে দেখা যাবে কৃষক যখন তার মানে কৃষি উৎপাদন পণ্য যখন ভিন্ন হয়ে যাবে, মানে কৃষক ধান উৎপাদনের যে অন্য পণ্য উৎপাদন করতে, তাহলে তো আমরা সাধারণ জনগণই আসলে এই ক্ষেত্রে আসলে বিপাকে পড়বো আর কি, এক কথায় বলা যায়। তো এখন সরকারের আসলে কি করা উচিত? সরকারের আসলে অবশ্যই কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার যে প্রতিশ্রুতি ওনারা দিয়েছে এইদিকে অবশ্যই ফোকাস করা উচিত, এবং এই বিষয় নিয়ে আসলে ওনাদের আরও একটা মানে মাপা ফ্রেমওয়ার্ক করা উচিত যে কোন কোন খাতে কৃষকদেরকে আরও বেশি আসলে সহায়তা করা যায়, কৃষকদের যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয়, এই বিষয়ে আসলে সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত বলে মনে করছি আর কি। আচ্ছা, এটা কিভাবে নজর মানে ধানের দাম তো সরকারের বাড়ানো
উচিত, হুম তাই না? হ্যাঁ, অবশ্যই সরকারের ধানের দাম বাড়ানো উচিত। পাশাপাশি হলো যে সরকারের উচিত হলো যে কোন কোন জায়গায় আসলে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ধরনের জরিপগুলোকে মানে এমন যাতে না হয় যে সরকার একটা নির্দিষ্ট জায়গায় আসলে তার মানে মানে জায়গাতে আসলে মানে তার কাজ মানে কার্যক্রম শুরু করেছে। মানে আমি বলতে চাচ্ছি যে পুরো বাংলাদেশের যে চিত্র সেই চিত্রটা যাতে তার কাছে স্পষ্ট হয়, সেই ধরনের জরিপ সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সরকারকে আসলে আলাদা আলাদাভাবে টিমে কাজ করতে হবে আর কি। কারণ এখানে আরেকটা বিষয় উঠে এসেছে, কিছু কিছু কৃষক এটাও দাবি করেছে যে সরকারের কাছে পৌঁছানোর জন্য তাদেরকে কয়েক হাত বা কয়েকজনের মানে কয়েকটা হাত বদল করতে হচ্ছে, এবং তারা যে সরকারকে বিক্রি করবে সেটার ক্ষেত্রে তাদের কয়েকটা হাত বদল করতে হচ্ছে। এই ধরনের কথাও আমি মানে প্রতিবেদনে পেয়েছি। পাশাপাশি আরেকটা বিষয় তারা বলেছে যে মানে অনেক সময় দেখা যায় যে যারা সরকারের এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে তারা অনেক সময় অনেক ধরনের অজুহাত দেখায়, যেটা আসলে মানে কৃষকেরা বলে যে তাদের কাছে ধান বিক্রি করার জন্য যে নিয়ে যাব, তারা বলে যে আজকে আর্দ্রতার কারণে গুদামে জায়গা হচ্ছে না, বা এই ধরনের বিষয়গুলো তারা তাদের মন্তব্যে প্রকাশ করেছে যে অনেক সময় কৃষি মানে সরকারও ধান যে কিনবে সেখানেও তারা বিক্রি করতে পারে না ওই দামে, তাদেরকে কয়েক হাত মানে হয়ে ন্যায্য যেতে দামে বিক্রি ন্যায্য দামে করতে বিক্রি করতে পারছে না। মানে এমনি ধানের দাম কম, তারপরেও যেই দামে দামে তারা বিক্রি করতে চায় সেটাও পাচ্ছে না। সেটাতেও তারা হ্যাঁ, বিক্রি করতে হ্যাঁ, পারে এবং না এই ন্যায্য ক্ষেত্রে যারা দামে। সংশ্লিষ্ট যারা আছে তাদেরও আসলে এখানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর কি, মানে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে যে সকল কর্মচারী বা সরকারি নিযুক্ত লোকেরা। তো বিশেষ এই করে কৃষি হ্যাঁ কৃষক, হ্যাঁ জি, এই বিষয়গুলো আসলে নজরদারির মধ্যে আনতে হবে, না হলে আসলে কৃষকরা আসলে ভবিষ্যতে আমরা মানে খাদ্য সংকটে খাদ্য সংকটে পড়ার একটা বেশ মানে সম্ভাবনা ঝুঁকি রয়েছে। আছে। জি। ঢাকা শহরে অসংখ্য শিশু গৃহকর্মীর কাজ করেন এবং এই শিশুগুলো অনেক সময় নির্যাতনের শিকার হয়, কিন্তু নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা বিচার পায় না। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক ইমরান হোসেন। ইমরান, কি ধরনের মানে সমস্যা তৈরি হয় বিচারের ক্ষেত্রে? আমরা দেখি যে খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়া হয়, তারপরে দাঁত ভেঙে দেয়া হয়, এরকম নানা বিভৎসভাবে তাদেরকে নির্যাতন করা হয়। তো বিচারের জন্য আদালতে যায়, কি হয় বিচারগুলো? দেখুন, এই যে বিষয়টা হচ্ছে যে খুবই মর্মান্তিক একটা বিষয়, যে একটা গৃহকর্মী সেটা বেশিরভাগই আমরা দেখতে পাই যে শিশু, এবং হচ্ছে যে তাদের ভিতরে মহিলার সংখ্যা বা অল্প বয়সী ৮-১০ সংখ্যা, বছর। হ্যাঁ ৮-১০ বছর বা সর্বোচ্চ 12-15 বছর, এই ধরনের সংখ্যাটা বেশি থাকে। তো একটি গৃহকর্মী আসলে স্বাভাবিকভাবে একটা স্বাচ্ছন্দ্য পরিবারে না হওয়াতেই জীবিকার তাগিদে বা পেটের তাগিদে এই গৃহে কাজ করে। তো এই যে ঢাকা শহরে যে ঘটনাগুলো ঘটে, বা শুধু ঢাকা শহর না, সারা দেশেই যে এই নির্যাতনের ঘটনা ঘটে, এর বেশিরভাগই ঘটনার আসলে মামলা হয় না। এই মামলা যেগুলো হয় সেগুলোর আসলে বিচারিক দ্বারপ্রান্ত যে পৌঁছায় না, তার কারণ এর বেশিরভাগ মামলাগুলোই আসামিরা এই যে ধনাঢ্য এবং সম্ভ্রান্ত পরিবার হওয়াতে জামিন পেয়ে যায় অল্প কিছুদিন পরেই, এবং এর সহজেই জামিন পাওয়ার পরে এই মামলাগুলো তারা হচ্ছে যে বাদী পক্ষের সাথে একটা মীমাংসা করে ফেলে। এখানে আরেকটি সুযোগ, এই আপনার আসামি পক্ষ যারা এই ধরনের নির্যাতন করে এই ধরনের শিশুদের বা গৃহকর্মীদের, তারা সুযোগ পায়, তার কারণ হচ্ছে যে এই ফ্যামিলিগুলো খুবই দরিদ্র ফ্যামিলি। একটা মোটা অঙ্কের টাকার প্রলোভন যখন পায়, তারা এটার হচ্ছে যে তারা জামিন এর জন্য মীমাংসা করে এবং মামলা পরবর্তীতে উইথড্র করে নেয়। তো ফলে দেখা যায় যে এই মামলাগুলো আসলে বিচারিক দ্বারপ্রান্তে যে পৌঁছায় না, এই ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকে। কিছু ঘটনা আপনার হচ্ছে যে যখন আলোচনায় আসে তখন বিচারিক প্রক্রিয়া দ্রুত আগায়, কিন্তু আসলে বিচারিক দ্বারপ্রান্তে যে এটা সমাপ্তি হয় না। এই ধরনের ঘটনার নজির নেই বললেই চলে, যে একটা বিচার হয়েছে কোনো হ্যাঁ। একটা মানে গৃহকর্মী সে বিচার পাইছে, এরকম মানে এই ধরনের নজির নেই বললেই চলে, খুবই কম। এই হচ্ছে যে মূলত বিষয়। আর এই যে নজির না থাকা, আইনের কি দুর্বলতা কোনো আছে? এখানে আসলে আইনি কোনো দুর্বলতা নেই। কারণ আইনি একটা দুর্বলতা সেখানে যেখানে থাকে সেটা হচ্ছে যে এই যে বাদী পক্ষ যারা থাকে, ইনারা
মানে খুব একটা শিক্ষিত বা আইন সম্পর্কে যথাযথ ধারণা না থাকার কারণে মামলার এজাহারটা অনেক সময় দুর্বল হয়ে যায়। এটা হচ্ছে যে এই সম্পর্কিত গৃহকর্মী বা মানবাধিকার সম্পর্কিত আইনজীবী যারা আছে, যারা এটা নিয়ে কাজ করে, এটা হচ্ছে তাদের ভাষ্য। তারা এটাই বলে যে এই দুর্বলতার কারণে আসামিরা কিছুটা সুযোগ পায় এবং এই সুযোগটা তারা আসলে কাজে এই লাগে। যে দুর্বলতা, এই দুর্বলতা কিভাবে করে? এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আইনি যে ফাঁকফোকরগুলো থাকে বা এজাহারে যে শব্দগুলো লিখতে হবে, যে বিষয়গুলো আনতে হবে, এই ফ্যামিলিগুলো আসলে ওই ঠিকঠাক প্রাথমিকভাবে বুঝতে পারে না। এবং মামলা এজাহারটা হওয়ার আগে অনেক সময় তারা কিন্তু যে আইনজীবীর সাথে পরামর্শ করবে বা আইনজীবীর সাথে আলোচনা করবে, এটা আসলে তাদের ক্ষেত্রে সুযোগ না হয়ে ওঠার কারণে এই সুযোগটা আসামি পক্ষরা পেয়ে যায়। এজাহার তো পুলিশই মোটামুটি আমরা জানি যে লেখে, হ্যাঁ, হ্যাঁ। তো পুলিশ কি ইচ্ছা করে একটু ফাঁকফোকর রাখে? না, পুলিশ ফাঁকফোকর রাখে বলতে আমরা তো আসলে এটা এভাবে বলতে পারি না যে পুলিশ ফাঁকফোকর রাখে। কারণ এটা তো হচ্ছে যে যিনি বাদী মামলা করবে, এটা তার গুছিয়ে লেখার বিষয় থাকে। তো এক্ষেত্রে আসলে এই দুর্বলতাগুলো কিছুটা থেকে যায়। না, মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি একটা মামলা করব, এখন মামলায় কি লিখতে হয় এগুলো তো আমরা জানি না। সাধারণত পুলিশই এটা করে থাকে, বিভিন্ন থানার মানে সারা দেশে লিখে থাকেন, মানে গুছিয়ে কিভাবে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে কি ফাঁকফোকর থাকার সিচুয়েশন কি? আইনগত তো অনেকগুলো বিষয় থাকে যেগুলো আসলে যেটা লিখলে একদম যথাযথ হবে সেটা হয়তো পুলিশ তাৎক্ষণিকভাবে লিখতে পারে না। তো যে কারণে আর কি এই দুর্বলতাগুলো থেকে যায়। বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সফর মালয়েশিয়াতে তিনি করছেন, এবং পাশাপাশি মালয়েশিয়ার সফরের পরে তিনি চায়না যাবেন, সেখানেও দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তো এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান। জামান ভাই, এই যে মালয়েশিয়াতে আমাদের কি কি নিয়ে আলোচনা হবে, চায়নাতে কি কি নিয়ে আলোচনা হবে, আমরা সামগ্রিকভাবে কতটুকু জানতে পেরেছি? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে 17ই ফেব্রুয়ারি বিএনপি তারেক রহমান সাহেব তার ক্যাবিনেট ফর্ম করেন। 17ই ফেব্রুয়ারি তো শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এরপরে তো 4 মাস পার হয়ে গেছে। উনি এই প্রথমবারের মতো বিদেশ সফর করেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার হিসেবে তার প্রথম সফরটা মালয়েশিয়া, এবং তারপরে ওখান থেকে উনি চায়না যাবেন। সেখানে ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা ইভেন্ট আছে, সেখানে পার্টিসিপেট করার পরে উনি বেইজিং যাবেন। প্রথমে মালয়েশিয়ারটা আসি। গতকালকে উনি মালয়েশিয়া পৌঁছে গেছেন। আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব প্রথমত স্টেট প্রোটোকল কিছু থাকে, গার্ড অফ অনার অ্যান্ড আদার থিংস, সেগুলোর পরে উনি আনোয়ার ইব্রাহিম সাহেব মালয়েশিয়ার যে প্রাইম মিনিস্টার, ওনার সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক হবে। বৈঠকের পরে যে দ্বিপাক্ষিক বৈঠক, যেটাকে আমরা বলি অফিসিয়াল টক্স, সবাই মিলে যে বৈঠকটা করে, সেই বৈঠকটা হবে। সেই বৈঠকের পরে একটা কিছু ইনস্ট্রুমেন্ট সাইনিংয়ের কথা রয়েছে। আশা করা যাচ্ছে যে সেই ইনস্ট্রুমেন্ট সাইনিংয়ের পর ইনস্ট্রুমেন্ট সাইনিংয়ে 2 প্রাইম মিনিস্টারই উপস্থিত থাকবেন। এখানে এরপরে লাঞ্চের পরে উনি মালয়েশিয়ার যে রাজা, তার সঙ্গে ওনার একটা বৈঠকের কথা রয়েছে। ও তারপরে বৈঠক শেষ করে উনি আমার জানা মতে 3 জন মালয়েশিয়ার বড় কোম্পানি তাদের চেয়ারম্যানের সঙ্গে, ইনক্লুডিং পেট্রোনাস, পরে উনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। একটু মানে মালয়েশিয়াতে একটু আসি। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের একটা সমস্যা, এবং শ্রমবাজারটা প্রায় বন্ধ বলা চলে। তো শ্রমবাজার নিয়ে আলোচনার বিষয় আছে। আচ্ছা, এইখানে মনে হয় যে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে। যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু বলি, বিএনপি 20 বছর পরে ক্ষমতায় এসছে। 20 বছর পরে ক্ষমতায় বাইরে থাকার কারণে তাদের সঙ্গে বিদেশিদের যে যোগাযোগটা, সেটা কিছুটা হলেও সীমিত ছিল। আপনি যদি সরকারে থাকেন, সরকারে আবার 5 বছর
বা ইভেন 10 ইয়ার্সও আপনি যদি ক্ষমতায় না থাকেন, এরপর আবার ক্ষমতায় আসলেন, আবার একটা যোগাযোগ তৈরি হয়, আবার 5 বছর থাকলেন না, আবার 5 বছর পরে ক্ষমতায় আসলেন, এই যোগাযোগের মাত্রাটা কিন্তু তখন মোটামুটি একটা বজায় থাকে। কিন্তু ইফ ইউ আর আউট অফ পাওয়ার ফর 20 ইয়ার্স, স্বাভাবিকভাবে বিদেশিদের সঙ্গে যোগাযোগের মাত্রাটা আপনার কম থাকবে। এটা খুবই স্বাভাবিক, কারণ এক গভর্নমেন্ট আর এক গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ রাখে। বিদেশিরা যে যোগাযোগটা রাখে সেটা তাদের আউটরিচ প্রোগ্রামের আওতায়। তারা লিডার অপোজিশন, মিডিয়া, একাডেমিক বিভিন্ন জনের সঙ্গে তারা যোগাযোগ রাখে। তো স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে বিএনপির সঙ্গে গত 20 বছর ধরে একটা সীমিত যোগাযোগ ছিল বিদেশিদের সঙ্গে। দিস ইজ অ্যান অপরচুনিটি, যে অপরচুনিটিটাতে তাদের যে রাজনৈতিক যোগাযোগ বিদেশিদের সঙ্গে, বিশেষ করে মালয়েশিয়াতে আনোয়ার ইব্রাহিম সাহেব অভিজ্ঞ একজন পলিটিশিয়ান, চীনের কথাও যদি বলি শি জিনপিং, গ্লোবাল পাওয়ার, তাদের সঙ্গে যে রাজনৈতিক যোগাযোগ সেইটা পুনঃপ্রতিষ্ঠার একটা বড় ধরনের সুযোগ এখানে তৈরি হলো। আপনি প্রথম যে জিনিসটা হবে এই বৈঠকে, একটা রাজনৈতিক দুটো শক্তির ভিতরে যোগাযোগ বা একটা ঘনিষ্ঠতার একটা প্রচেষ্টা দুই পক্ষেরই থাকবে অবশ্যই। যেমন বাংলাদেশের পক্ষ থেকে থাকবে, তেমনি ওই দেশগুলোর পক্ষ থেকে থাকবে, সেটা প্রথম। এরপরে আপনি যেটা বললেন যে মালয়েশিয়ার শ্রমবাজার, আপনি যদি খেয়াল করে দেখেন, মালয়েশিয়াতে আমাদের প্রায় 10 লাখেরও বেশি, মতান্তরে যেটা বলা হয় 12 থেকে 14 লাখ লোক ওখানে রয়েছে। এর মধ্যে একটা বড় অংশ কিন্তু যারা অবৈধভাবে বসবাস করছে বা সেখানে রয়েছে। আপনি মালয়েশিয়ার বাজারটাকে ওপেন করে দেওয়ার কথা বলছেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে কি এই যে শ্রমবাজার, সেটার ব্যবস্থাপনাটা একটু জরুরি। আমরা কি দেখি? আমরা দেখি যে একটা শ্রমবাজার ওপেন হলো, সে ফর এক্সাম্পল মালয়েশিয়ার ক্ষেত্রেই একজন ব্যক্তি 4-5 লাখ টাকা খরচ করে যায় বা তারও বেশি টাকা খরচ করে যায় এবং ঋণের দায় জর্জরিত হয়। সেখানে গিয়ে অনেক সময় কাজ পায়, ইফ ইজ লাকি, যদি না পায় তাহলে তো সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। সো প্রবলেম ইজ দেয়ার। উইদাউট অ্যাড্রেসিং দ্য প্রবলেম, আমরা সবাই বলি যে শ্রমবাজার কবে উন্মুক্ত হবে, কবে খুলবে, সেটার থেকে মনে হয় আরও বেশি যেটা প্রয়োজন সেটা আমাদের শ্রমবাজারটাকে একটা স্ট্রিমলাইন করা বা একটা ম্যানেজমেন্টের যে বিষয়টা থাকে সেটা করা। শ্রমবাজার ওপেনের কথা বললেন, এই মুহূর্তে অ্যাজ অফ নাও ওয়ার স্পিকিং মালয়েশিয়া যে কাজটা করছে, তারা তাদের যে লেবার মার্কেট সেটাকে রিভিউ করছে, বিশেষ করে যারা ফরেন যে ওয়ার্কার্স, সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা সব দেশের জন্যই। এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে যেটা আমাদেরকে পররাষ্ট্র সচিব কার্টন রেজারে জানিয়েছিলেন যে আমরা বিষয়টা তুলব, তবে এটা ডিপেন্ড করবে হচ্ছে কি তাদের রিভিউ প্রসেসটা এখন কোন স্টেজে আছে। যদি রিভিউ প্রসেসটা এক্সস্ট হয়ে যায় তাহলে তো হয়তো বা তারা পজিটিভ একটা সিগন্যাল দিতেও পারে, বাট না হলেও নাই। তো আমার ধারণা যে শ্রমবাজারের ক্ষেত্রে এই মুহূর্তে মনে হয় যে আমরা কতদূর পারবো, এই মুহূর্তে মনে হয় বলাটা ঠিক হবে না। আজকে হয়তো আমরা বিষয়টা জানতে পারবো। আজ রাতে আর্জেন্টিনা খেলছে এবং এই খেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এবং সেটা মারামারির পর্যায়ে পড়ছে। তো এই যে আর্জেন্টিনা খেলছে কিন্তু বাংলাদেশে দ্বন্দ্ব মারামারি পর্যায়ে পড়ছে, সব মিলিয়ে আমরা কথা বলবো আমাদের হেড অফ স্পোর্টস রুবায়েত ইফতেখারের সাথে। রুবায়েত, আর্জেন্টিনা তো রাত্রে খেলবে, তো কি অবস্থা দেখছেন? আর্জেন্টিনা অস্ট্রিয়ার সঙ্গে খেলবে বিশ্বকাপে, তাদের দ্বিতীয় ম্যাচ। আর্জেন্টিনা প্রথম ম্যাচটা ভালোভাবে জিতেছে, মেসি ফর্মে ছিলেন, তো আজকেও তারা ফেভারিট হিসেবে নামছে। কিন্তু আমরা আজকে যে রিপোর্টটা করেছি, আমরা সেটাতে চেষ্টা করেছি যে এই যে বাংলাদেশে বিশেষ করে দুটো বড় দল আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন, তাদের সমর্থনের যে আবেগ, কম্প্যাশন বা ইন্টেন্সিটি যেটাই বলি না কেন, এটা কিন্তু বিশ্বের এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা নিয়ে নিউজ করা হচ্ছে যে বাংলাদেশি ফ্যানরা কতটুকু প্যাশনেট আর্জেন্টিনাকে নিয়ে, ব্রাজিলকে নিয়ে। তাদের নানা ধরনের খবর কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন মিডিয়ায়, বড় বড় মিডিয়াগুলোতেই ফিচার করা হচ্ছে, গার্ডিয়ান বলেন, বিবিসি বলেন, আল জাজিরা, ইউ নেম ইট, প্রায় সবাই। কিন্তু সমস্যা হচ্ছে এই সমর্থনটা আমরা দেখছি গত বিশ্বকাপেও ঘটনাগুলো
ঘটছিল, এবারও একই রকম ঘটনা, যে এই সমর্থনটার আবেগ কিংবা ভালোবাসা কিংবা সমর্থনেরতেই সীমাবদ্ধ থাকছে না। ফুটবল বা যে কোনো স্পোর্টসের সমর্থনের একটা জিনিস হচ্ছে ব্যান্টার। এখন ব্যান্টারটা কি, আপনি একটা দল সমর্থন করেন, আমি একটা দল সমর্থন করি, তো আমরা একজন আরেকজনকে একটু খোঁচাখুচি করব, একটু মজা করব, বা একটা তীক্ষ্ণ কটাক্ষ করব। এটা স্পোর্টস কালচারেরই অংশ, সব জায়গায় হয়, পৃথিবীর এটা সব জায়গায় হয়। বাংলাদেশে যেটা হচ্ছে যে এইটা আসলে আর এই ব্যান্টারের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা এখন সংঘাতের রূপ নিতে যাচ্ছে। আমরা প্রায়ই কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে অমুক জায়গায় হাতাহাতি, অমুক জায়গায় মারামারি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তারও থেকেও ভয়ঙ্কর কথা যে অনলাইন কিংবা সামনাসামনিও ব্যক্তি আক্রমণের শিকার, বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, হেকলিং হচ্ছে, হাতাহাতি হচ্ছে। এইটা কেন হচ্ছে? মানে 1000 মাইল দূরের দুটো দলের জন্য, দেশের জন্য, বাংলাদেশের যারা সাপোর্ট করেন তারা অধিকাংশ মানুষই বলতে পারবেন না আর্জেন্টিনা ব্রাজিলের প্রেসিডেন্টের নাম, তাদের মুদ্রা কি, তাদের লাইফস্টাইল কেমন, কিন্তু এই দুটো দেশ নিয়ে এত প্যাশন। এটার কারণটা আমরা খোঁজার চেষ্টা করেছি আসলে আমাদের প্রতিবেদনে। কি বলছেন মানে বিশেষজ্ঞরা? আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলার চেষ্টা করলাম, একজন এক এক মত দিয়েছেন, বাট মূল কথাটা হচ্ছে যে আসলে বাংলাদেশের মানুষ এমনি তো আবেগপ্রবণ, এবং তাদের সামাজিক যে জীবনটা বা দৈনন্দিন যে জীবনটা, এটা আসলে এত বেশি চ্যালেঞ্জিং এবং এত কঠিন। ছোটোখাটো নানা চ্যালেঞ্জে একটা দিন পার হতে হয় সারাদিন আরবান মানুষদের। আপনি ঢাকা বলেন বা যে কোনো জেলা শহরেই একই কথা, যে সকালে উঠে আপনি যখন কাজে যান বা রাত্রে যখন ফেরেন, এই বা পরের দিন সকাল পর্যন্ত পুরো দিনটাই আপনাকে ব্যক্তিগত হোক, পেশাগত হোক, নানা ছোটোখাটো ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই যে আবেগের বহিঃপ্রকাশ, এটা এক ধরনের বলা যায় যে আউটবার্স্ট। এইটা অন্য জায়গার সেই বলা যায় হতাশাটা কিংবা না পাওয়ার অপূর্ণতাটা এই সমর্থনের মধ্যে দিয়েই একটা মানে বিশালভাবে বিস্ফোরণ ঘটছে। তো কিন্তু এটা মনে হয় হেলদি হচ্ছে না। না, ব্যাপারটা আসলে হেলদি তো নাই কখনো, কারণ আপনি আমি অনলাইনে দেখছিলাম একটা ছোট ক্লিপে যে একটা বাচ্চাকে বুলি করা হচ্ছে, একেবারেই শিশু, 6-7 বছর বয়স। এটার তো কোনো মানে নাই। কি বলা হচ্ছে? তাকে সে ব্রাজিলের জার্সি পরে এবং আর্জেন্টাইন ফ্যানরা তাকে মিলে বুলি করছে, হেরে গেছে, বাচ্চাটা কাঁদছে। তো দুটো অ্যাডাল্টের মধ্যে এই ধরনের বুলিং কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বলছি লেগ পুলিং, মজা, দুষ্টমি, খোঁচাখুচি হতে পারে, কিন্তু ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বাচ্চার সাথেও করা হচ্ছে, যেটা হ্যারাসমেন্টের পর্যায়ে। বাংলাদেশের মানুষের তো আসলে এই ধারণাগুলো কম, যে কোনটা দুষ্টামি, কোনটা হ্যারাসমেন্ট, বা কোনটা আপনার সীমা লঙ্ঘন করা। তো এটা একটু কনসার্নিং, একটু না আসলে ভালোই কনসার্নিং, কারণ বিশ্বকাপটা যত যাবে, খেলার দুটো দিক, একটা ম্যাচে একটা দল জিতবে, একটা দল হারবে। এই আর্জেন্টিনা বা ব্রাজিল যদি হেরে যায়, হ্যাঁ, বা অন্যান্য দল, পর্তুগাল আছে, জার্মানি আছে, হারতেই পারে, তো খেলা, বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে পরদিন মনে হয় যে একটা দলের মধ্যে শোকাবহ একটা পরিবেশ, আরেকটা দল উচ্ছ্বাস করছে। সেটা করবে, উচ্ছ্বাস তো অবশ্যই করবে, কিন্তু এমন ভাবে উচ্ছ্বাস করছে যে দলটা হেরে গেছে তার সমর্থকদের উপর অলমোস্ট নিপীড়ন করা হচ্ছে। এটাই। ধন্যবাদ ইফতেখার আপনাকে।